বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কতটুকু জনস্বার্থের ব্যাপারে সংবেদনশীল। বাংলাদেশের ইতিহাসে যে ঘটনা ঘটেনি যে কখনো বাজেট কমেছে, সেটা কিন্তু কম বাজেট করেছে, আদারওয়াইজ এই বাজেট আরো 1 লক্ষ কোটি টাকা বাড়তো। এবং আমার ছোট ভাই যেটা বলেছে পাউরুটির উপর তখন ট্যাক্স আরো বাড়তো। কারণ আপনি যখন 1 লাখ কোটি টাকা বাজেট বাড়াবেন, এর মানে এই টাকাটা কে দিবে? ডেফিনেটলি জনগণ দিবে। তো জনগণের স্বার্থ চিন্তা করেই কিন্তু ওনারা খরচটাকে কমিয়ে এনে বাজেটের সাইজটা ছোট করেছে, যাতে করে জনগণের উপরে আরো করের বোঝা না যায়। আমাদের যে কোনো কারণে হোক, গবেষণা কোয়ালিটি রিসার্চ আমাদের দেশ থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। অনেক জায়গায় কিন্তু রিসার্চের টাকাও ফেরত যাচ্ছে, তারা কিন্তু খরচ করতে পারে না। এবং এইটা কিন্তু আপনার ডিমান্ড ক্রিয়েট না হলে কিন্তু আপনি বাজেট আসবে না। আপনি যখন দেখবেন যে হ্যাঁ খুব ভালো ভালো রিসার্চ হচ্ছে, এগুলো চমৎকার রেজাল্ট এবং এগুলোর কোয়ালিটি ভালো, ইন্টারন্যাশনাল জার্নালে এগুলো পাবলিশ হচ্ছে, দেশ উপকৃত হচ্ছে, অটোমেটিক্যালি কিন্তু আপনি বাজেট পাবেন। আপনি দেখবেন যে ক্রমাগত যদি আপনি বাজেট ফেরত দেন, কিভাবে বাজেট বাড়াবে? এই প্রবলেমগুলো আমাদের আসছে। স্বাস্থ্য খাতেও আমাদের গভর্নমেন্টের থেকে আসলে কখনোই বাজেট কমানোর কোনো প্ল্যান থাকে না, কিন্তু এখানে বাজেট খরচ করার যে একটা এক্সপার্টাইজ, এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কালকে আমাদের দুই দিকের বাজেটই চূড়ান্ত হবে। আপনার আমরা যে কর আরোপ করবো সেটাও চূড়ান্ত হবে, একইভাবে আপনার রিসোর্স অ্যালোকেশনটা চূড়ান্ত হবে। আমার ধারণা যে আপনাদের যে মতামতগুলো বিভিন্নভাবে মিডিয়ার মাধ্যমে এবং স্টেক হোল্ডার ডিসকাশনের মাধ্যমে যেটা গিয়েছে, সরকার কিন্তু প্রচুর ডিসকাশন করে স্টেক হোল্ডারদের। সামহাও হয়তো আমাদের স্টুডেন্টদের প্রতিনিধিত্ব কোনো কারণে হয়তো এটা ফর্মালাইজ না হওয়ার কারণে ফর্মাল হয় নাই। তা আমরা চেষ্টা করব আগামীবার থেকে যদি একটা ফর্মাল কোনো ফোরাম হয়, বিশেষ করে ইকোনমিক্সের ছাত্রদের, ডেফিনেটলি আমরা তাদের কাছ থেকে শুনতে পারি তাদের ভাবনাগুলো কি। তো এটা হলো যে এই যে ডিলেমা, যে আমি রেভিনিউ না বাড়িয়ে কিভাবে বাজেট বাড়াবো, আবার আমি কোনো একটা সেক্টর বাড়াতে গেলে যা কমাবো কিভাবে কমাবো। আমাদের এই দোটানাগুলো আমাদের আছে। আমাদের গভর্নমেন্টের সাইজ সত্যিকার অর্থে অনেক বড় হয়ে গেছে। সারা ওয়ার্ল্ডের গভর্নমেন্টের সাইজ অনেক স্লিম হয়, স্মার্ট হয়। আমরা সেখান থেকেও একটু ধীরে ধীরে ব্যর্থ হয়েছে। নিশ্চয়ই আমাদের নতুন প্রজন্ম এই জিনিসগুলো দেখবে। আমরা খুবই আশাবাদী, আমরা যদি মডার্নাইজ করতে পারি আমাদের রেভিনিউ অ্যাডমিনিস্ট্রেশনকে, আমরা যদি টোটালি ডিজিটাল করতে পারি, আগামী বছর আমরা একটা বড় প্রজেক্ট হাতে নিচ্ছি। আপনারা দেখবেন সেখানে আমাদের প্রচুর প্রচুর কাজ আমরা করবো, যেগুলো ডিজিটাইজেশনের। আগামী বছর রিটার্ন সাবমিশন আমরা পুরোপুরি অনলাইন করে ফেলতে চাই। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার একটা স্বপ্ন যে আমাদের স্টুডেন্টরাই তাদের আত্মীয় স্বজনদেরকে হেল্প করবে, লাগলে তারা একটা ছোট্ট ফি নেবে এবং সেটা করবে। সেটাও আমরা ওপেন করে দিব আমাদের যারা এরকম করতে চায়, যদি কেউ দিতে চায় এটা সম্ভব। আমরা অত্যন্ত আশাবাদী আমাদের তরুণ প্রজন্ম যেভাবে দেশকে নিয়ে ভাবছে, ইনশাআল্লাহ আমরা একটা সুন্দর বাংলাদেশ পাবো। এটা সত্য কথা যে আমাদের দুই দিকেই চিন্তা করতে হবে। আমার যেমন খরচ কমাতে হবে, আমি একটা শুধু মেসেজ দিই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কতটুকু জনস্বার্থের ব্যাপারে সংবেদনশীল। বাংলাদেশের ইতিহাসে যে ঘটনা ঘটেনি যে কখনো বাজেট কমেছে, সেটা কিন্তু কম বাজেট করেছে, আদারওয়াইজ এই বাজেট আরো 1 লক্ষ কোটি টাকা বাড়তো। এবং আমার ছোট ভাই যেটা বলেছে পাউরুটির উপর তখন ট্যাক্স আরো বাড়তো। কারণ আপনি যখন 1 লাখ কোটি টাকা বাজেট বাড়াবেন, এর মানে এই টাকাটা কে দিবে? ডেফিনেটলি জনগণ দিবে। তো জনগণের স্বার্থ চিন্তা করেই কিন্তু ওনারা খরচটাকে কমিয়ে এনে বাজেটের সাইজটা ছোট করেছে, যাতে করে জনগণের উপরে আরো করের বোঝা না যায়। এবং বাস্তবতা হলো আমাদের দেশে আমরা এখনো যে ক্যানন অফ ট্যাক্সেশন, যেটা যে যার বেশি সামর্থ্য সে বেশি ট্যাক্স দিবে এবং দরিদ্ররা ট্যাক্স দিবে না, আমরা কিন্তু আসলে এখন পর্যন্ত অনেক দূরে আছি। বাংলাদেশ যখন রাষ্ট্রের জন্ম হয় তখন 90% ট্যাক্স দিত ইনডাইরেক্ট ট্যাক্স, এখন সেটা এসে দাঁড়িয়েছে 66%। স্টিল ইট ইজ ভেরি ভেরি হাই। এটাকে রিভার্স করতে হবে। আমরা যখন ডাইরেক্ট ট্যাক্সের পরিমাণ বাড়াতে পারবো, তার মানে আমরা বড় লোকদেরকে ট্যাক্স করছি। এবং এখানে আপনারা জানেন সুশাসন একটা বড় ফ্যাক্টর, যেখানে সত্যিকার অর্থে ইনডাইরেক্ট ট্যাক্স যারা দেয় তারা সংগঠিত না, ডাইরেক্ট ট্যাক্স যারা দেয় অত্যন্ত ইনফ্লুয়েন্সিয়াল এবং তারা প্রচুর খরচ করতে পারে ট্যাক্স প্ল্যানিংয়ের জন্য, অ্যাভয়েডেন্সের জন্য, এমনকি ইভেশনের জন্য। গরিবরা কোনোভাবে এটা অ্যাভয়েড করতে পারে না। পানি কিনলে তার ট্যাক্স দেওয়া হয়, অথবা ও আমার ছোট ভাই যেটা বললো যে পাউরুটি বিস্কুট কিনলে তার ট্যাক্স দেওয়া হয় কনজামশন ট্যাক্সের মাধ্যমে। এই চিত্র থেকে আমরা বেরোতে পারবো যখন আমরা এই ডিসিপ্লিনগুলো স্টাবলিশ করতে পারবো। আমরা আশাবাদী যে সেই দিনের অপেক্ষায় আমরা থাকলাম এবং কালকের বাজেট পাস হওয়ার পরে আপনারা নিশ্চয়ই
কিছু না কিছু স্বস্তির খবর আপনারা পাবেন, যে আপনাদের যে ভয়েস সেগুলো সরকার কানে নিয়েছে এবং সেভাবে ব্যবস্থা নিয়েছে। যেমন আমি ছোট্ট একটা ঘোষণা দিতে চাই, যেমন আমাদের গত 2রা জুনের বাজেটে আমরা এই কাজটা করি নাই, আমরা এরপরের একটা সার্কুলার ইস্যু করে এটা করছি, বিশেষ করে স্বাস্থ্য খাতের বিষয়ে। যেমন অনেক গরিব মানুষদের হার্টে স্ট্যান্টিং করতে হয় এবং সরকার হার্টের স্ট্যান্টিং কিনেও দেয় যাদের একেবারেই করি, ইভেন যারা নিজেদের টাকায় করে, এটা কিন্তু অনেক এক্সপেন্সিভ। এখানে 5% এটি ছিল, অ্যাডভান্স ভ্যাট ছিল। আমরা বলেছি চোখের কর্নিয়া এবং হার্টের রিং, আর অন্যগুলো বোধহয় আগে থেকেই এক্সাম্পশন আছে। এটা আমরা আগামীকালের ইয়েতেই ঘোষণা আসবে যেগুলো এক্সাম্পশন হয়ে যাবে। এই টাইপের অনেক জনবান্ধব জিনিস পাবেন। আসলে সত্যিকার অর্থে আমরা কিন্তু এবার নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়াই নাই। আপনি যদি চাল, ডাল, নুন, তেল বলেন, বাংলাদেশের ইতিহাসে কখনো এনবিআর এত কর ছাড় দেয় নাই। আমরা চিনিতে প্রায় 3বার 4বার কর ছাড় দিয়েছি। আগেরগুলো তো ছাড় যেগুলো দিয়েছি সেগুলো বহাল রেখেছি, এবারের বাজেটে আবার ছাড় দিয়েছি। একইভাবে অন্যান্য অনেক আইটেমে আমরা কিন্তু প্রচুর কর ছাড় দিয়েছি জনস্বার্থে। এবার কিন্তু ওরকম মানে নিত্য প্রয়োজনীয় পণ্যের কিন্তু ট্যাক্স ভ্যাট ওইভাবে কিন্তু বাড়ে নাই।